আমি সর্বপ্রথমে শ্রোতৃ মন্ডলীর নিকট থেকে একটা পারমিশন ভিক্ষা চাচ্ছি। আমি বার্ধক্য এবং রোগগ্রস্ত বলে দাঁড়িয়ে বলবার যোগ্যতা আমার কম হয়েছে। আমি আপনাদের কাছে বসে বসে কথা আলোচনা বিষয় আপনারা আমার সুযোগ করেন। মাইকে অ্যানাউন্স করে বলা হয়েছে বর্তমান পরিস্থিতি ও সনাতন ধর্ম সম্বন্ধে আলোচনা হবে। এখান থেকে সিঁড়ি উঠার সময় দেখছি যে বৈষ্ণব সাহিত্য ও সংস্কৃতি সম্বন্ধে আলোচনা হবে। যাই হোক, আমি তাই আলোচনা করি, সব কথাই আলোচনা করি। প্রথমত সাহিত্য কাকে বলে? বৈষ্ণব সাহিত্য কাকে বলে? অর্থাৎ বৈষ্ণবদের গ্রন্থে পরিভাষায় যে সমস্ত চিন্তাধারা প্রকাশিত হয়েছে সেই সাধারণত সাহিত্য শব্দ যেভাবে বাজারে সমাজে চলছে, আমি সাহিত্য শব্দের দ্বারা সে কথা মিল করি। সাহিত্য শব্দের অর্থ ধাতু প্রত্যয়গত বিচার করলে শীতেন সহিতম বর্তমানম সহিতম, তার উপরে স্ন প্রত্যয় করলে সাহিত্য এই শব্দটি উৎপন্ন হয়। সাহিত্য বললে এই উপযোগে যে জিনিসটা যার সঙ্গে স্মিত এই ব্যাপারটা আছে, অধিক নাই। সাহিত্য আমাদের অধিক সাধন করবে না। যদি অধিক সাধন করে এমন কোন ভাষা বা ভাব ভঙ্গি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে সেটাকে সাহিত্য পর্যায়ের মধ্যে ধরা হবে না। আমি সে স্থলে বলতে চাই, যেমন গ্রন্থাগারে বহু রকমের গ্রন্থ, ছাপা গ্রন্থ হলি সে একটা সাহিত্য। নাটক, নভেল, কত কিছু, এগুলো আমি এসব গুলিকে সাহিত্য শব্দের সংজ্ঞার মধ্যে, পরিভাষার মধ্যে নিয়ে আসতে আমি চাই। তারা কি সাধন করছেন, কি করছেন? আজকালকার দিনে সাহিত্য বলতে গেলে স্ত্রী পুরুষের ক্রিয়াকলাপ, রাস্তার নিরর্থক কতগুলো ক্রিয়াকলাপ বেশ সুন্দর পরিবেশ পরিস্ফুট করে বর্ণনা করে দিতে পারে, একটা বেশ সাহিত্য। সাহিত্যিকরা অনেক সময় বর্ণনা করেন বাগানে ফুল ফুটেছে, রঙটি কত সুন্দর, তাতে ভ্রমর দিয়ে বসেছে, মৌমাছি তার ভয়কে যেতে পারে না। খুব চমৎকার সাহিত্য হয়েছে। এতে কি হিত সাধন করছে? মানুষের কি সাধিত মঙ্গল তারা করছেন? কেউ বলছেন যে অমল ধমল কালে লেগেছে মনীল মধুর হাওয়া,
দেখি নাই করবো, দেখি নাই এমন চলনি ভাব, জীবের কি সাধন মঙ্গল সাধন করল? এইসব সাহিত্য আমরা সাহিত্য সংজ্ঞার মধ্যে দিতে প্রস্তুত নিতে রাজি। সাহিত্য শব্দের যে পরিভাষাগত ধাতু প্রত্যয়গত আবিধানিক অর্থগত চিন্তা করতে গেলে এরা সাহিত্যের মধ্যে পড়ে না, সাহিত্যের ক্যাটেগরির মধ্যে আসে না। তাকে হিত সাধন করতে হবে, মঙ্গল বিধান করতে হবে। শীতের সেই বর্তমান যে জিনিসটা সেটি সাহিত্য, এবং সেই ধর্মটাকে রয়েছে সেটি সাহিত্য। তাছাড়া আর কোনটা সাহিত্য বলে বলা যেতে পারে না। এই যে আপনারা সাহিত্য আলোচনার সময় তার পূর্বেই এই বিষয়টা চিন্তা করবেন যে এটা সাহিত্যকে একটা বর্ণনা দিয়ে যাওয়া, বেশ সেই বর্ণনাটাকে ফুটিয়ে তুলেছে, এই একটা সাহিত্য হল, সেটাকে সাহিত্য বলা হবে। নাটকে, থিয়েটারে নানা রকম কুৎসিত চিত্র, কুৎসিত বর্ণনা, কামচিত্র, অনেক সময় বর্ণনা থাকে, এবং সেই সব বর্ণনা আজকাল পার্টি হাউস, সিনেমা হাউস আর একখানা বেশ ভালো সাহিত্য দেয়। বিবেচনা করে দেখল তার মধ্যে হিতের অংশ কতটুকু, অনুমানা অহিত একখানা হিতের কথা টেনে টেনে ধরলে পাওয়া যেতে পারে। এই শ্রেণীর সাহিত্য যত প্রচলন হবে দেখে তত অকল্যাণ। আমি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনাদের নিকটে এটি নিবেদন করছি যে বর্তমান দেশের যে আবহাওয়া যেরকম ভাবে চলেছে, এই আবহাওয়ার যদি আপনারা পরিবর্তন করতে না পারেন তাহলে প্রত্যেকেই দুর্ভোগ করবেন, কষ্ট পাবেন, কখনো শান্তি পাবেন না। এই জন্য পূর্ব হয়েছি আমাদের সাবধান হয়ে থাকাটা দরকার। আমরা সকলেই সংসারে পিতা হয়েছি, সন্তানটিকে এমন করে তৈরি করা দরকার যাতে সে কোনো অধিক সাধন না করে। প্রত্যেক যার কর্তব্য যে ছেলেটি যাতে মানুষ হয়, সেই যাতে ভালো হয়, অসৎসঙ্গে না করে, দুশ্চরিত্র না হয়, ভালোভাবে জীবনযাপন করে, পিতার কর্তব্যই চাই। কেবল তাকে জন্ম দিয়েছি আর আমার কোনো নীতি নেই, এ কখনো মনুষ্য জীবনের কর্তব্য নয়। তাকে তৈরি করতে হবে, তার নিজের মঙ্গল, পিতার মঙ্গল, গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল, সমস্ত প্রাণীর মঙ্গলের চিন্তা করে সেই শিশুকে শিক্ষা দিতে হবে। এইভাবে যদি আমরা সমাজকে গড়ে না তুলি, আমাদের আত্মীয় স্বজন, ছেলে পেলে এদের যদি তৈরি করে না তুলি, তো ভবিষ্যতে আমাদের ভয়ানক অসুবিধা এসে যাবে। আপনারা সেটা সকলেই অনুভব করছেন এবং পরস্পর আলোচনাও করেন যে বর্তমান দেশের এক প্রকার পরিস্থিতি হয়ে পড়েছে, কিন্তু এর থেকে বাঁচবার উপায় কি? আমি কালকে এই বার লাইব্রেরিতে সকালবেলা 9টা থেকে 10টা পর্যন্ত বসেছিলাম।
তাদের সঙ্গে কিছু আলোচনা করেছি যে দেখুন, প্রত্যেক শহরই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যে সমস্ত বার অ্যাসোসিয়েশন, বারের যে সমস্ত মেম্বার, তারাই সর্বাপেক্ষা উচ্চশিক্ষিত, সব উচ্চশিক্ষিত সব এক জায়গায় বসে আছে। দেশের কল্যাণ অনেক পরিমাণে তাদের উপরে নির্ভর করে। আপনারা উঠিন, আপনারা বিবেচনা করুন দেশের যে পরিস্থিতি এখন কিভাবে হয়েছে আর পূর্বে কিভাবে ছিল, দেশ স্বাধীন হয়ে কি হয়েছে, আর আমরা যেটাকে পরাধীনতা বলতাম তাতেই বা আমাদের কি ছিল। এই সমস্ত চিন্তা, তুলনামূলক চিন্তা আমাদের করা দরকার, বিবেচনা করা দরকার। মানুষ মাত্রই শান্তি চায়, শুধু মানুষ চায়। কীট পতঙ্গ, পশু পক্ষী, বৃক্ষলতা, প্রকৃতি, দেবদানব সকলেই সুখ চায়, শান্তি চায়, দুঃখ ভোগ করতে কেউ চায়। এমন প্রাণী পৃথিবীতে কোথাও দেখা যায়। শান্তিটা সকলেরই প্রয়োজন, কিন্তু সেই শান্তি কি করে হবে, কি অবলম্বন করে আমরা শান্তি পেতে পারি, এগুলো চিন্তা করার দরকার। এবং ভারতীয় আর্য ঋষিগণ আমাদের দেশে শান্তির পদ্ধতিটা, সামাজিক রীতি পদ্ধতি কোন কিভাবে চালিয়েছিলেন সেটা একবার স্মরণ করি। আমাদের আগেকার সমাজ কিভাবে ছিল, সমাজের রীতিনীতি কিভাবে ছিল, শাস্ত্রে পাওয়া যায় দুঃসঙ্গম উষ্ণের জল স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তিকে বলছে, বুদ্ধিমানকে যা যে বিচারক্ষম, বুদ্ধির কার্যই হচ্ছে বিচার। আমরা মানুষ হয়েছি, আমাদের একটা স্থূল শরীর রয়েছে, তার ভেতরে মন একটা সূক্ষ্ম দেহ, তারই চারটি অবস্থা: মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এই চারটি জিনিস আমাদের ভেতরে আছে। মনে একটা চিন্তা করে মন সেটা বুদ্ধির কাছে যায়। বুদ্ধি হল বিচারক। আমরা যার দ্বারা বিচার করে থাকি। বুদ্ধি সেই জিনিসটা ভালো মন্দ বিচার করে একটা বস্তু নির্দেশ করলে, করে সেটা অহংকারের কাছে দেবে, যে সেটা ক্রমশ চিত্তের পর্যন্ত বলতে যায়। আমরা লোকে সাধারণ সমাজে বলে থাকি, আর লোকটার চিত্তবৃত্তি খারাপ হয়ে গেছে, ওর দ্বারা কি মঙ্গল হবে। সেই চিত্তবৃত্তির যে জিনিসটা, সেটা মনেরই সূক্ষ্মতম অবস্থা। বুদ্ধি হল তার দ্বিতীয় অবস্থা। বুদ্ধি বিচার করে কোনটা গ্রহণ করবো, কোনটা গ্রহণ করব না। কোন জিনিসটা ঠিক প্রকার, এটা বিচার করে বুদ্ধি। সেই জন্য শাস্ত্রকারগণ বুদ্ধিমান ব্যক্তিকে আকর্ষণ করছে। স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান, দুঃসঙ্গম পরিত্যাজ্য স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি কি করে? দুঃসঙ্গ পরিত্যাগ করে। কেন? দুঃসঙ্গ কোনো যদি গ্রহণ করে লোক, তাহলে ছেলেপেলে খারাপ হয়ে যাবে, আমাদের বুদ্ধি খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। কাজে আমাদের বুদ্ধিটা স্থির হওয়া দরকার, বুদ্ধির রেগুলেশন দরকার, বুদ্ধির শিক্ষার দরকার।
ভালো কোনটা মন্দ কোনটা এই বিচার করা দরকার। কেন বিচার করব? কেন যে মন্দ গ্রহণ করলে তাতে আমাদের ক্ষতি হবে, ভালো গ্রহণ করলে আমাদের ভালো। ভালো সকলেই চায়, মন্দ কেউ চায়। অথচ বর্তমান পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, শাসন পদ্ধতি বা ধারা বা সামাজিকতা, ব্যবহারিক জগতের এমন পরিস্থিতি হয়েছে আমাদের ক্রমশ অবনতির দিকে আমরা যাচ্ছি, উন্নতি আমাদের হয়। আজ শাস্ত্রকারগণ বলেন যে কলির প্রাদুর্ভাব হয়েছে, দেশে এই প্রকার অবস্থা ক্রমশ আসবে বলে তারা সাবধান করে দিয়েছে। আসবে বলে সেই পরিস্থিতিটাই আমাদের গাড়ি চেপে যায়, আমরা সেটাই খারাপটাই টেনে চলে নিয়ে এই জন্য আমাদের সাবধান করে দিয়েছে যে তোমরা সাবধান হয়ে যাও, পথে যেও না, খারাপ পথে যেও। এই জন্য আমাদের দুঃসঙ্গম পরিস্থিতি সচ্ছসজ্জিত বুদ্ধিমান দুঃসঙ্গের তালিকা শাস্ত্রকাররা আমাদের সামাজিক পদ্ধতি অনুসারে আমাদের দেখিয়ে দিয়েছে। আমাদের সে সামাজিক রীতিনীতির আমরা সংসারে যে বাস করছি, আমাদের সামাজিক পদ্ধতিগুলো এবং পরিষ্কারভাবে ছিল। একটা খারাপ সংসর্গের লোক ঘরে আসলে আমরা তাকে ঘরে উঠতে দিই। তুই আসিস নি, ঘরে উঠেছি, তুই ঘরে উঠিস নি, তোকে আমরা ঘরে জায়গা দেবো না, ঘরে উঠিস তো গোবর চলা দিয়ে যাও। এই দুঃসঙ্গের একটা শ্রেণী শাস্ত্র দ্বারা নির্দেশ করে দিয়েছে যে ওই শ্রেণীর লোক আমাদের মন বুদ্ধি অহংকার চিত্তটাকে খারাপ করবে, অশান্তি আমাদের সমাজে এনে কাজে তাদের থেকে দূরে থাকতে হবে। সর্বদা সেই চিন্তা আপনারা স্মরণ করুন। যারা সনাতন ধর্মের বিরোধী, সনাতন ধর্মকে ধর্ম বলে স্বীকার করে না, সনাতন ধর্মের কোন বিচার তারা নিতে চায় না, তাদের একটা দল দলবদ্ধ হইয়া আমরা শাস্ত্রে সাধারণত দেখি, পুরাণে ইতিহাসে এই সমস্ত আলোচনা আমাদের রয়েছে। দেবাসুরের সংগ্রাম বলতে আয় বলে চলে আসে। বহুদিন ধরে দেবাসুরের সংগ্রাম চলে আসে। পূর্বে এই দেবাসুরের সৃষ্টির পূর্বে যে মনুষ্য জাতি ছিল, একটা মাত্র জাতি ছিল। মনুষ্য জাতি, তাদের মধ্যে খারাপ বলে কোনো কিছু ছিল, সমস্ত বিশিষ্ট জীব ছিল। কালের প্রভাবে ক্রমশ খারাপ জিনিস প্রবেশ হতে আরম্ভ করল। খারাপ জিনিস যখন চিন্তার মধ্যে আহার বিহার চলাফেরা ভাবধারা সবটার মধ্যে কুচিন্তা কুধারণা কুব্যবহার ঢুকতে আরম্ভ করল, তখন আমাদের দেশে দুটো শ্রেণী ভাগ হয়ে, এক শ্রেণীকে বলা হয়েছে দেবতা আর অন্য শ্রেণীকে বলা হয়েছে অসুর। দেবতা এবং অসুর হংস জাতি
দুই ভাগে বিভক্ত হয়ে গেল কালো প্রভাবে এক প্রকার হল। এবং দেবাসুরের সংগ্রাম আপনারা পুরাণ ইতিহাসে প্রচুর জানেন, এগুলো নতুন কিছু নয়। অসুরগণ দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই এ সমস্ত করে আসছে, তাকে লড়াই করেও অসুরগণ পরাস্ত যুদ্ধে। এর কারণ কি? আমাদের যে সনাতন শাস্ত্রে এই দুটো যুদ্ধ বিগ্রহের কথা লেখা আছে। আমাদের দেশে আজকাল যুদ্ধ বিগ্রহ লেগেই আছে, যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। এই যুদ্ধে মিলে কি দেবভাব না আসলে ভাব? আমরা সেটা বিবেচনা করে সেই রকম ভাবে আমরা চলব। আমরা দৈব ভাবাপন্ন হব কেন? দেবতারাই জয়লাভ করবে, অসুরগণ জয়লাভ করতে পারবেন, অসুরগণ পরাস্ত হতে বাধ্য। কাজে আসরিক ব্যক্তি, আসরিক ক্রিয়াকলাপ, আসরিক আহার বিধান, চাল চলন আমাদের পরিত্যাগ করতে হবে। গীতায় সেই জন্য বলছেন যে দুঃসর্গ লোকেস্মিন দৈব আসলে 16 পৃথিবীতে দুই শ্রেণীর লোক, দৈব এবং আসুর। গীতা তারপরেই বলছেন যে আমি দৈব শ্রেণীর লোকের কথা তোমাদের নিকট, অর্জুন তোমার নিকট আমি বর্ণনা করেছি। এখন আসরিক কারা এটা বুঝে দেখো, বিচার করে দেখো। তারপরে ২৫টা শ্লোক গীতায় রচনা হয়েছে। আমরা সেই শ্লোকগুলো খুব ভালো করে আলোচনা করি। আমরা এক ঘরে যদি 5টি লোক থাকি, তার মধ্যে 2টি হয়তো ওষুধ হয়েছি, 2টি হয়তো দেবতা, কিংবা 1টি হয়তো দেবতা, 4টি হয়তো ওষুধ, কিংবা 4টি দেবতা, 1টি ওষুধ। সেই গীতার শ্লোকগুলো আপনারা সমান্য বিচার মিলিয়ে দেখবেন। আমরা সংসারে বাস করি, সংসারে বহু লোকজন থাকে, এক সংসারে 8-10-15 লোক থাকে। কার কি স্বভাব, কার কি ব্যক্তি, এগুলো বিচার করা দরকার, করে সেই অনুসারে আমাদের সমাজটাকে গঠন করতে হবে। তা না করলে আমাদের দেশের কখনো কল্যাণ হবে না, ক্রমশ নিচের দিকে চলে যাবে, অসৎ পথে চলে যাবে। সেগুলো বিচার করা দরকার। বিশেষত আমি আপনাদের নিকট নিবেদন করে জানাচ্ছি, আজকালকার যে শিক্ষা বিভাগ, ছোট ছোট স্কুলে যে সমস্ত ছেলেমেয়েদের বই পাঠ্য হয়েছে, তার মধ্যে শিক্ষা বিভাগ অশিক্ষা, কুশিক্ষাগুলো ঢুকিয়ে দিয়েছে। সেই শিক্ষাগুলো লাভ করে ছেলেরা পিতামাতার প্রতি শ্রদ্ধাভক্তি জ্ঞাপন করে না, শিক্ষকদের প্রতি কর্তব্য পালন করে না, জ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানে না, তাদের প্রতি অসম্মান জ্ঞাপন করার চেষ্টাটা আজকাল প্রচুর। এই আমি এখানে এসেছি আসাম থেকে। আসামে একটি
হেডমাস্টার, তার ছোট ভাই স্কুলে ফেল করেছে, এই ম্যাট্রিকুলেশন দিয়ে ফেল করেছে। সে ছেলেটি এসেছে, আমি তখন তাকে বলতে বাধ্য হলাম, বেশ করেছ, ভালো করেছ, ফেল করেছ, বেশ ভালো করেছ, তুমি পাস করলে তোমার খারাপ ক্ষতি, কেন অশিক্ষা শিখতে পারবে, এটি একটু ভালো। কেউ যদি চুরি করতে শেখায়, সেটা যদি শিখতে না পারে ভালোই হল। যেখানে অসৎ শিক্ষা, কিন্তু ফেল করে খুব ভালোই হল, ও শিক্ষা তোমার লাভ করতে হবে। স্কুলে যত না যাবে ততই ভালো। আপনারা বোধহয় বইগুলো পড়ে দেখেন, পরিশ্রমটা করে সময় নষ্ট করে কি। আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, ওই ক্লাস 3 থেকে 10 পর্যন্ত যদি বই পাঠ্য হয়, ইংরেজি, বাংলা, যে কোনো ইয়ে হোক, একবার পড়ে। এই শিক্ষা পদ্ধতি যদি পরিবর্তিত না হয়, তা দেশ উচ্চ নয়, একেবারে উচ্চ নয়। প্রধান মূল কারণ হচ্ছে যে তাদের ধর্মের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। স্কুলের যে শিক্ষা পদ্ধতি বা কলেজের যে শিক্ষা পদ্ধতি, আমরা সাধারণত বলে থাকি গডের এডুকেশন, ঈশ্বর চিন্তা ব্যতীত শিক্ষা, যে শিক্ষার মূলে ঈশ্বর, ঈশ্বর চিন্তিনি সমস্ত গুণের আধার শুরু হচ্ছে ভগবান, সমস্ত শক্তির আধার হচ্ছে ভগবান। আমরা যদি সেই ভগবানকে বাদ দিয়ে দিই, গুণের কোনো আলোচনাই না করি, শক্তির কোনো আলোচনাই না করি, তাহলে আমরা অতঃপঠিত লাভ করি। আমরা একটা তত্ত্ব নিরূপণ করলাম, তুই ভগবান নির্গুণ, ভগবানের কোন গুণ নেই, ভগবানের কোন গুণ নাই, সে কথা যদি বলি, বা ব্রহ্মের কোন গুণ নাই, ব্রহ্ম নির্গুণ বস্তু, এসব দর্শনশাস্ত্র আপনার চলছে, স্কুল কলেজে সব পড়ানো হয়। ব্রহ্ম নির্গুণ বস্তু, তার মানে তার দয়া বন্ধ নয়। আমরা যে একটা প্রার্থনা করব যে হে ভগবান, আমার এই দুর্দৈবতা মোচন করো, আমার অভাব অবরুদ্ধ করো, তুমি দয়া করে আমাকে ব্যাপার করো, সেখানে বলে দেওয়া হল যে সে নির্গুণ বস্তু, তার কাছে কিছু চাইলে পাবে না। ইঙ্গিত করা হচ্ছে যে তোমরা ভগবানের নাম করো না, খবরদার ভগবান শব্দটা বলো না, ভগবান কি দেব, আমরা আইন করে দিয়ে দেব। জন্মদিন যদি চাষ করে আমরা যে ধানটুকু পাই, নিজেই গাছ বছর খেতে করেছি, সেটা ঘরে নিয়ে আসবার বেলা ভয় সুযোগ করে কাঁপে, বলে কোন সবাই কেড়ে নিয়ে যাবে চাল। ভীষণ পরিস্থিতি এই প্রকার ঈশ্বর বিরোধী হয়ে গিয়ে লোক এই প্রকার দৈত্যদানব হয়ে গেছে যে ঈশ্বর নিঃশক্তি। কোন কোন বড় বড় দার্শনিক বেদান্তের ভাষ্য, টিকা, এ সমস্ত রূপ চলছে, প্রজ্বলনের গণনা, এ সমস্ত চলছে, সর্বদর্শন সব পড়ানো হচ্ছে স্কুল কলেজে, ক্রিয়া কলেজে,
তাকে পড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে ঈশ্বর সম্বন্ধে কথা, ভগবত তত্ত্ব সম্বন্ধে কথা সেগুলো পড়ানো হয়। দেশ থেকে যাতে ধর্মটা উঠে যায় সেই নিজেদের শিক্ষা দেওয়া। দেশের যে প্রকার অবস্থা তাতে সকলকেই খেতে খেতে হবে, পরিশ্রম না করলে হবে না। তবে নিয়ে পাশ করেই বা কি হবে, তাকে খেতেই খেতে হবে। আনন্দবানের প্রশ্ন নিয়ে চিৎকার বহুকাল ধরে চলে আসছে, পাশ করেও চাকরি পায়, করবে কি? খুব বড় বড় একটা পাঠশালা করলে তার মাস্টার হয়ে যায়। আমাদের যেখানে সে শিখতে হবে সেটা কম্পালসারি ধরে নিলাম, সেখানে পুরো শিক্ষাটা আমি নেব। আমি একটা স্কুল করেছিলাম ইয়েতে, হাই স্কুল, তাতে ধর্ম শিক্ষাটা কম্পালসারি। ধর্মগ্রন্থ পড়ছি এবং তাতে হিন্দু মুসলমান সকলেই পড়ত, কম্পালসারি আমার স্কুলের রুল, ধর্মগ্রন্থ পড়তে হতো, মুসলমানদেরও পড়ত। একটি ছেলে কলকাতার, একটি ছেলে ক্লাস 7 পড়ত, সে সব সাবজেক্টে আসছে, খুব ভালো মেরে দেখছে। তার ধর্মের ব্যাপারে ফেল হয়েছে, সেটা ধর্ম অগ্রাহ্য করেছে। আমি তার প্রমোশন দিতাম, কিন্তু তোমাকে আমি প্রমোশন দিতাম। সে বাবাকে দিকেছে যে আমি সব চাকরিতে পাস করেছি, ফার্স্ট হয়েছি, আমাকে প্রমোশন দেয়। বাবা বিশ্বাস করেনি, সব সাবজেক্টে ফার্স্ট হয়েছে, তাকে প্রমোশন দেয়, এটা অসম্ভব। তাও সে আমাদের স্কুলের রীতিনীতি ব্যাখ্যা করে দিয়ে দিল যে না, এটা ঠিকই, আমি ধর্মের ব্যাপারে শুরু করেছি বলে আমাকে প্রমোশন দিচ্ছেন পুলিশের ব্যবস্থা। তো বাবা ইউনিভার্সিটিতে জানিয়েছে, ইন্সপেক্টর একজনকে পাঠিয়ে দিয়েছে যে তুমি এনকোয়ারি করো ব্যাপারটা কি। ইন্সপেক্টর গেল একজন মুসলমান কামালুদ্দিন শামসুল আমার প্রেসিডেন্সি কলেজের প্রজেক্ট ছিল, প্রেসিডেন্সি দুই ইন্সপেক্টরও আমাদের ওখানে গেল। আমি সে আমার সঙ্গে সমস্ত কথা বলার জন্য আমি তাকে বললাম, আমি বললাম যে সাহেব তুমি গিয়ে একটু প্রমোশন দিতে বলছো, প্রমোশন দিয়ে দেশের মহা কল্যাণ অকল্যাণ হবে। কেন? খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে বলেই তো আমার ভয়। কেন? এই ছেলেটা ভবিষ্যতে এমন একটা বিজ্ঞানের জিনিস আবিষ্কার করবে, তখন এখন কঙ্কন বেরোবে। এমন একটা বিজ্ঞানের আবিষ্কার করবে, গ্যাস আবিষ্কার করবে, সেই গ্যাসটা ওই ঘরের দূরে একটু ফাঁকা দিয়ে সেই গ্যাসটা ছেড়ে দিয়ে গৃহের লোক সব অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি গভীর মিনিটা থাকে তাদের জ্ঞান থাকে, তখন দরজা ভিড়ে ঘরের মধ্যে ঢুকে সব চুরি করে দিয়ে ফেলায়। এই জন্য একটা গ্যাস যদি আবিষ্কার করে এই ছেলেটা, তাহলে সমস্ত বিলুপ্ত সর্বনাশ করে দেবে। এই ছেলেটাকে যদি এরকম শেখানো হয় সায়েন্সের বিষয়, বিজ্ঞানের বিষয়, তাহলে তো সর্বনাশ করে দিয়েছে। খবরদার এই ছেলেকে প্রমোশন দেবো না। ও ধর্ম শিখুক, ধর্মের কি কর্তব্য, মানুষের কি কর্তব্য, কি জীবন, এটা শিখুক। তাই কামালুদ্দিন লোকটি বেশ ভালো, সরাসরি খুলামা মা বাদু দিয়েছে গভর্নমেন্টকে, সেই আমরা আধুনিকটা ফলো করি করে বললেন যে তার তো আপনি বলছেন এখন কি করা যায়, এটা যে বলল অক্ষেত্রিক কথা, সব চাকরিতে ভালো।
পাস করেছে প্রমোশন দিলাম, এটা শুনতে তো বড় কথা। তবে শুনতে আর খারাপ কি, আপনি ইন্সপেক্টরে এসেছেন, আপনার সব ক্ষমতাই আছে। আমি আমার প্রিন্সিপাল আমি চেঞ্জ করি, আমি এই ক্লাসে সার্টিফিকেট দেবো, ক্লাস 8 পাস করেছে বলে আমি লিখব না। তুমি ইন্সপেক্টর আর একটা স্কুল উপরে হায়ার করে ভর্তি করলো, তোমাদের তো সব ক্ষমতাই আছে, অঘটন ঘটাতে পারো। এটা সাজেশন এই ভাইয়ের দিয়ে অসুবিধা করে শিক্ষা বিভাগে এই যে ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে। খুব ভালো মেরিটের লোককে বেশি গল্প দরকার, সে উপকার করবে না অপকার করবে, যা কিছু করবে ভয়ানক করবে। এটার জন্য সাবধান হওয়া দরকার। মেরিটোরিয়াস স্টুডেন্টকে সেইভাবে শিক্ষা দীক্ষা সেইভাবে দেওয়া প্রয়োজন। কাজে এই না হলে দেশের সুবিধা, শিক্ষা পদ্ধতি না করলে দেশ গড়ে তুলতে তা না হলে আমাদের সনাতন পদ্ধতি আগেকার দিনে রাজাই হোক আর সম্রাটই হোক, ঋষির আশ্রমের ছেলেকে পাঠাতে হতো যে ঋষির কাছে গিয়ে লেখাপড়া শিখিয়ে। ঋষিরা পলিটিক্স শিখিয়ে দেবে, সন্ন্যাসীরা পলিটিক্স শিখিয়ে দেবে। যে পলিটিক্স অনুসারে দেশ শাসন করতে পেরেছে রামরাজ্য স্থাপনা, অশান্তি হবে। ঐতিহাসিকগণ বিচার করে আজকাল আমার বই তৈরি করেছে। একটা বইকে আমি ক্লাস 10-এর একখানা বইকে আমি পড়ে দিয়েছি, তারা লিখেছে যে আগেকার দিনে যে সমস্ত রাজত্ব চলত, আমাদের দেশে যারা রাজা সম্রাট ছিলেন তাদের সময় যে দেশের লোক খুব শান্তিতে বাস করছে। আমরা আজও দিতে গিয়ে বলি যে রামরাজ্য বাস করছি। এই যে ছিল অবস্থাটা, সেখানে পুলিশ ডিপার্টমেন্ট ছিল। পুলিশ দিয়ে শাসন করে পিস মেনটেন করতে হবে, এর প্রয়োজনীয়তা ছিল। পুলিশে পিস মেনটেন করা যে দেশের পদ্ধতি, যে দেশের শাসন পদ্ধতিতে শান্তি রক্ষা করতে গেলে পুলিশের আবশ্যক নাই, সেই পদ্ধতিটা কি আবিষ্কার করা হবে না? তার মাথা তুলে দেখা হবে না? সেই বইগুলো কি আবিষ্কার করা হবে না? বইগুলো রয়েছে, আমি জানি। তারা যদি খুঁজে না পান আমার কাছে যান, আমি দেব। সেসব বই ভারতে ছাপা হয়েছে, বহু লোকের বাড়িতে আছে। কিভাবে সাক্ষ্য নিতে হবে, কিভাবে শ্রমিক পদ্ধতি, কিভাবে কি ব্যাপার। তেমনি সাধারণ আমাদের দেশে একটি গল্প আছে যে একটা মেয়ে ছেলে, একটা ছোট্ট ছেলে হয়েছে, আর একটা মেয়ে ছেলে বলে যে ছেলেটা আমার, আর সেই বলে যে না এই আমার সন্তান, ও বলে যে না আমার গর্ভজাত সন্তান। এই নিয়ে দুজনে খুব ঝগড়া করে, ঝগড়া করে সেই রাজার কাছে গিয়ে হাজির। ওই আমার ছেলে যায় না, ও বলে যে আমার ছেলে যায় না। দুজনে ঝগড়া মারামারি করছে, দুজনেই চোখের জল ফেলে, মেয়েদের অভাব নেই, জলের অভাব নেই, যখন তখন ফেলতে পারে।
তারা দুজনেই চোখের জল করেছে, আমার ছেলে এই বলে চাও যে রাজা চিন্তার মধ্যে পড়েছে, তুই তো কান্নাকাটি করছিস, শুধু তো মাকে কাছে পুজো পবিত্র মা বলল, কত রকমের সাক্ষী দেবে। সেই বুদ্ধিমান রাজা চক্র বললেন যে বন্ধু ওর ছেলে বেদনারী, তোদের বেদনারী তার সমর্থক যেখানে কাটিয়েছে কয়েকদিনের সঙ্গে খুব বন্ধুত্ব, আমি দিককে ভাগ করে দেবো, এই হদিনা কেটে দুবার করে তুই আগে নিয়ে যা, তুই আগে নিয়ে রাজা তখন বলছে। তারপরে একটা মেয়ে ছিল, সে শান্ত হল, ঠান্ডা হল। আর একটা মেয়ে ছিল বলল, না বাবা তোমার কাছে আমরা পিস দিয়ে দাও, তুমি খেতে দুবার করে দিও না, এই ছেলে নিয়ে যা, আমার দরকার নেই। তখন বাবা বুঝে নিয়ে থাকছে। এই যে ডাইরেক্ট যিনি অন্য বিচার পদ্ধতি, কিন্তু সাক্ষী শব্দের দ্বারা বাদী বিবাদী যেমন চিন্তা সে পারে, ওর পক্ষে বললে ওর পক্ষে বলতে যাবি না, বাইরের সাক্ষী আপনি বাইরের সাক্ষী আমি সাক্ষী দেব যে এটা ওই মেয়েটা আর একদিনে বললে যে না এটা এই যে আমাদের দেশীয় শাসন পদ্ধতি, বিচার পদ্ধতি, সে সময় পুলিশের আবশ্য হয় সৈন্য সমাজকে মিলিটারি আজকালকার যেরকম ভাবে থাকে এরকম ছিল, আবশ্য হয় দরকার হয়। তবে মিলিটারি ছিল, যুদ্ধ হতো, যুদ্ধ হতো, শিক্ষা করা হতো, আর্ম ফোর্স, সিভিল ফোর্স, নানা রকম ওই ফোর্স দিয়ে দেশে শান্তি রক্ষা করা প্রয়োজন। একটা সামাজিক শাসন আমাদের দেশে বহুদিন থেকে চলে আসছে। তুই দুশ্চিন করেছিস, তুই আমাদের বাড়িতে চুরি করেছিস, তুই আর ধরে রয়ে থাক, তুই হারে বাজারে গিয়ে তোকে জিনিস কিনে পেতে পারি। একটা সামাজিক শাসন, সেই শাসনে শান্তি হতো। এখন সমাজ যেই 2 বছর যদি থাকে তো আজ আমি কালকে গাড়িতে এই একটা উদাহরণ আমি দিয়েছিলাম যে একটা টাকা 6 বছর জেল হয়েছিল, তার 6 বছর জেলখানায় কাটিয়েছে, কয়েকজনের সঙ্গে খুব বন্ধুত্ব, তারা খুব তাকে ভালো বলছে। তারপরে দিন সোমবার সে ছুটি খেলা হয়ে যাবে, তার কয়েকদিন বলছে তুই কালকে তো খেলা শুরু করবে, আমরা খাবো কি করবো, তুই তো আমাদের আমি বন্ধু, আমার মেয়ে ছিল, ভালো লেগেছে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। গৌরী অনুসারী বাবা হলেন গুরুদেব, মা ছিল গুরু। সবাইকে পালন করা, দেখাশোনা করা, যত বড়ই হোক না কেন, ছেলে অনেক বড় হয়, মায়ের কাছে সেই ছেলে খুব আলোর জন্ম করতেন। কেউ শুয়ে আছে,
তাকে ডেকে নিয়ে এসে খাইয়ে দেওয়া, কার অসুখ হয়েছে তাকে যত্ন করা, সেবা করা, তার আদর যত্নতেই গৌরী মিশন বড় হয়েছে। তার আদর যত্ন যে না পাইনি, যে সে মিশনে থাকতে পারেনি। তার সঙ্গে খুব নিকট বন্ধুত্বে আমি আবদ্ধ ছিলাম। সব সময় যে কোনো বিষয় হোক আমার সঙ্গে আলোচনা, পরামর্শ, এইসব নানান রকম ইয়ে করতেন। ছোট ছোট ছেলেদের খুব আদর করতেন। তার একটি উদাহরণ এই স্বয়ং মহারাজ, দামোদর মহারাজ, যিনি আপনাদের নিকট পাঠ করেছেন। অতিশয় স্নেহের পাত্র ছিল। আমি কলকাতায় মাধব মহারাজের মঠে গিয়েছিলাম, বক্তৃতা আদি হয়েছে, তিনিও সেখানে গিয়েছিলেন। আমি তাকে টেনে নিয়ে বলে, চলো যেতে হবে। নর হয়ে দাঁড়িয়ে এ প্রতি বছরই আসে, আমি আসতে পারব না। খুব স্নেহের পাত্র। আমি তাকে বন্ধু বলে বলছি, এটা আমার অপরাধ। এই যে মহাপুরুষের বন্ধু হওয়া সোজা কথা না। মুক্ত পুরুষই মুক্ত পুরুষের বন্ধু হয়, মুক্ত পুরুষের বন্ধু বন্ধুজীব হয় না। এইটি নরহরিদার, আমরা তাকে ঠাকুর মশাই বলে ডাকতাম। ঠাকুর মশাই একটা বৈশিষ্ট্য ছিল যে আমার মতন একটা ধুরন্ধর ব্যক্তি দুনিয়ার কিচ্ছু মানতাম না। বাংলাদেশের জমিদার দত্তকুল, সেই দত্তকুলে জমিদার দত্তকুলে জন্মগ্রহণ করেছি। পৃথিবীর কাউকে গ্রাহ্য করতাম না।